নমস্কার, আজকের লাঞ্চ বক্সে স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে। আমি রয়েছি আপনাদের সঙ্গে দেবারতী এবং আজকে লাঞ্চ বক্সের ঢাকনা খুললে কি বেরিয়ে আসবে আমি জানি, তার জন্য আপনাদের অধীর আগ্রহ রয়েছে, অপেক্ষা রয়েছে। সময় নষ্ট করব না, বলি আপনাদের, কারণ আপনাদের মতটাই আমাদের এই অনুষ্ঠানের সবথেকে গুরুত্বপূর্ণ মত। আপনারা ফোন করুন, আপনাদের মত জানান, শেয়ার করুন আপনাদের ভাবনা। কি নিয়ে কথা বলছি আজকে কথা বলবো জেন জি নিয়ে। এটা আজকের দিনে আর নতুন কোনো শব্দ নয়। আপনি প্রায় প্রত্যেকেই আমরা জানি যে একটা নির্দিষ্ট 10 ইয়ারের মধ্যে জন্মানো ছেলে বা মেয়েদেরকে এই অভিধায় অভিহিত করা হয়েছে। অনেকগুলো ভাগ রয়েছে, আমি এত বিশদ ভাগে বা আলোচনায় যাচ্ছি না। আমি শুধু জেনজিদের নিয়ে কথা বলছি এই কারণ এই মুহূর্তে সবথেকে ট্রেন্ডিং, যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যারা এই মুহূর্তে অভ্যস্ত হয়ে আছি তাদের জন্য জেনজি শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এটা শুধু সামাজিক প্রেক্ষাপটই এই মুহূর্তে রয়েছে এমনটা নয়, এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপটও সাম্প্রতিক সময় শুরু হয়ে গিয়েছে। আমি আসবো সে কথায়, কিন্তু তার আগে বলি যে জেনজি কারা, কি চায় এরা। আমরা দেখবেন মানে যারা মোটামুটি এখনো পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, মানে বাসে, ট্রামে, ট্রেনে, অটোতে ইত্যাদিতে যারা যাতায়াত করি, একটু কান পাতলেই কিছু সমালোচনামূলক কথাবার্তা শুনতে পাই। আজকালকার প্রজন্ম নিয়ে ভীষণ ক্ষোভ, ভীষণ রাগ বেশিরভাগ মানুষের। তাদের কারুর হয়তো জুলপির চুলটা পেকেছে, কারুর হয়তো মাথার মাঝখানে চুলের অবশিষ্টই নেই, আর কারুর হয়তো গোটা মাথাটাই ফাঁকা। কিন্তু তারপরেও সমালোচনা করতে একবার যারা নেমে পড়েছে তারা খুব আনন্দ পায় এটাতে। আমি কারুর পক্ষে বা বিপক্ষে বলছি না, কিন্তু আমি বলছি যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে যখন আমার উল্টো দিকের মানুষটার কোনো সমালোচনা করব, তখন জানতে হবে যে আমি কি সব পারি। আমার কাছ থেকে আমার পরিবার পরিজন তারা যা যা প্রত্যাশা রেখেছেন সেগুলো কি আমি কোনোদিন ফুলফিল করতে পেরেছি? আমি যখন অন্য কারুর কাছ থেকে সেই একই দাবি করছি, আমি যখন আমার পরের প্রজন্মের কাছ থেকে একই দাবি করছি, তখন আমাদের এটাও ভাবা উচিত যে আমি কি করেছি, আমার ছোটবেলাটা কেমন কেটেছে। এবার এটা বলতে গেলেই হয়তো একদল মানুষ রয়েছে যারা হই হই রই রই করে ছুটে আসবে, তেড়ে আসবে। তারা বলবে যে আমাদের ছোটবেলার কথা বলবেন না, আমরা অনেক বেশি বাধ্য ছিলাম, আমরা যা বলা হয়েছে তাই শুনেছি। কিন্তু এখনকার জেনারেশন সেটা করে না, বাধ্য নয়। কিন্তু কেন বাধ্য নয়? এখনকার জেনারেশন যদি বাধ্য না হয়, কেন বাধ্য নয়? আর এখনকার জেনারেশন বলতে আমরা কি বুঝছি? 1997 থেকে 2012 এই সময়সীমার মধ্যে যারা জন্মেছে তাদেরকে আমরা মূলত জেনজি বা জুমার্স বলছি। এই জেনজিরা, তাদেরকে নিয়ে হই হই রই রই গোটা বিশ্ব জুড়েই শুরু হয়ে গিয়েছে। দেখুন, কেউ ফায়দা তোলার চেষ্টা করছে এই প্রজন্ম থেকে, আর কেউ বা এই জেনজিকে কাঠগড়ায় তুলে সমস্ত নষ্টের মূলে এই সময়কালে জন্মানো ছেলেমেয়েগুলোর দিকে আঙুল তুলছে। আপনি কি করেন? আপনি কি ভাবেন? আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই স্ক্রিনে আপনারা নাম্বার দেখে ফোন করতে পারেন। ফোন করুন, আপনাদের মত জানান। আপনার বাড়িতে 1997 থেকে 2012-র মধ্যে যারা জন্মেছে এরকম যদি কেউ থেকে থাকে, তাহলে তার সঙ্গে আপনার কোনো গ্যাপ তৈরি হয়েছে কিনা। সেটা হতে পারে এজের কারণে গ্যাপ, সেটা হতে পারে ভাবনা চিন্তার কারণে গ্যাপ। কি কারণে গ্যাপ তৈরি হচ্ছে যদি হয়ে থাকে, আর আপনি যদি বন্ধুর মতো তার সঙ্গে মিশতে পারেন, তাহলে তো খুবই ভালো কথা। সেটা আপনার কাছে শিক্ষণীয় ডেফিনেটলি। এবং এরকম যদি কেউ দর্শক বন্ধু আমাদের সঙ্গে ফোন করে কথা বলেন, তাহলে তো আমি মানে আমার ভালো লাগবে এই কারণ বাকি যারা শুনছেন, বাকি যারা দেখছেন, একটা গাইডেন্সের ধারণা আপনারা পেতে পারেন যে জেনজি যারা অ্যাকচুয়ালি এই 97 থেকে 2012-র মধ্যে যারা জন্মেছে, তারা অ্যাকচুয়ালি কি ভাবছে, তাদের ভাবনা চিন্তার সঙ্গে কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বা আমাদেরও আগের যারা জেনারেশন রয়েছে তাদের একটা কোথাও ক্ল্যাশ, ভাবনার ক্ল্যাশ। তারা যেভাবে ভাবছে আমরা সেভাবে ভাবছি না। তাদের ভাবনাটাকে আমি ভুল বলছি না, তাদের ভাবনাটাকে আমরা খারাপ বলছি না।
আমার ভাবনাটাকেও আমি সঠিক বলছি না, কিন্তু দুটোর মেলবন্ধন কি ঘটানো সম্ভব? আর যদি সেই মেলবন্ধন ঘটানো না যায়, তাহলেই কি আমরা দাগিয়ে দিচ্ছি যে অমুক সাল থেকে অমুক সাল অবধি যারা জন্মেছে তাদের ভাবনা চিন্তা মোটেও সঠিক নয়? এই সমাজ গড়া বা এই দেশ গড়ার ক্ষেত্রে এই জেনজিদের ভূমিকা কতটা আগামী দিনে থাকতে পারে? কারণ আমি একটু আগে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলছিলাম, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমার দেশের প্রধানমন্ত্রী, গোটা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা, তারা কিন্তু তরুণ প্রজন্মের ওপরে পরবর্তী দায়িত্ব বা ভার অর্পণ করতে চাইছেন। আপনারা দেখেছেন 15ই আগস্টে লালকেল্লা থেকেও প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন, সেখানেও কিন্তু জেনজিকেই মার্ক করা হয়েছিল। কিন্তু এই জেনজি কারা? আমরা কথা বলেছি বিশিষ্ট মনোবিদ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এই জেনজি কারা, তারা কি ভাবছে, কি চাইছে, কি বলছেন, একটা সম্যক ধারণা এই জেনজি সম্পর্কে রঞ্জনবাবু দিয়েছেন। দেখুন কি বলছেন উনি। মানে 1997 থেকে 2012 যারা এই সময় জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয়, আমরা জানি যে জেনজি কি করতে পারে। আজকে আমাদের দেখতে পেলাম যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা থেকে শুরু করে সারা দেশব্যাপী যে কোনো আন্দোলন এবং একসময় অভয় আন্দোলন, এটাও কিন্তু জেনজির একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ছিল। জেনজিতে তারা কি চায় এটা ভাবতে গেলে তাদের কয়েকটা কলোকুয়াল টার্ম সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। যেমন তারা যেগুলো বলেন, একটা হচ্ছে ঘোস্টিং, মানে কয়েকদিনের মধ্যে রিলেশনশিপ থেকে হঠাৎ সরে যাওয়া। ব্রেড ক্রাম্বিং, মানে আমি একটা রুটিতে কামড় দিয়ে তারপরে আর ইন্টারেস্ট দেখালাম না, তাকে ফেলে রেখে দিলাম। তাছাড়া ডেলিলু ইজ দ্য সলিলু, ডেলিলু মানে ডিলিউশনের শর্ট ফর্ম এবং সলিলু মানে সলিউশনের শর্ট ফর্ম। এবং তার সাথে রিজ মানে কারো ক্যারিশমা দেখানোটাকে বলা হয়। এবং মিড মানে হচ্ছে মিডিয়াকর যারা জায়গায় রয়েছেন তাদেরকে বলা হয় রেড ফ্ল্যাগ। এই সাইডটা মানে হচ্ছে সম্পর্কের মধ্যে টানাপোড়েনের একটা লক্ষণ। গ্রিন ফ্ল্যাগ মানে হ্যাঁ আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক আছে। রিলেশনশিপের জায়গায় এখন চলে এসেছে সিচুয়েশনশিপ। তাহলে জেনজি কি হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এই প্রজন্মে যেটা বিবর্তনের ডারউইনের সূত্র অনুযায়ী কোথায় বিবর্তনটা হচ্ছে, ব্রেনের পেছন থেকে সামনের দিকে আর্কিও কর্টেক্স, প্যালিও কর্টেক্স, নিও কর্টেক্স আসছে। এই নিও কর্টেক্সটা হচ্ছে জেনজি, এদের মধ্যে ভয়ানকভাবে বিবর্তিত হচ্ছে। এতে কি হচ্ছে, তারা কিন্তু একদিকে যেমন বিহেভিয়ারাল অ্যাডিকশন মানে মোবাইল বা নেটের জগতে বিচরণ করছেন, গেমস খেলছে, ইউটিউব রিলস মানে এখন হচ্ছে ডুম স্ক্রোলিং দেখবেন, তাড়াতাড়ি যেভাবে স্ক্রোলিং করা হয় এবং স্ক্রোলিংটা আনলিমিটেড হয়ে যায়। অনেকেই আমি দেখেছি যে রাত 11টা থেকে ভোর 3টে অব্দি স্ক্রোলিংই করে যাচ্ছে। রাত 11টা থেকে যারা ফোন ঘাঁটছে, ওই স্ক্রল করছে, বা রাত 3টে বেজে যাচ্ছে, 4টে বেজে যাচ্ছে, তারা টেকসাভি কিনা জানি না, কিন্তু তারা মোবাইলে আসক্ত, এটুকু বলা যেতে পারে। আমি আপনিও করি, কিন্তু আমরা দাগিয়ে দিই ওই একটা জেনারেশনকে। আমার সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, গুড আফটারনুন। আমি দিল্লি থেকে মাসিমা বলছি। গুড আফটারনুন। এই যে মানে টোটো অপেক্ষা অনেক কম বয়সী মেয়ে হয়তো পরিণত হলেও হতো, অপরিণত অনেকে হচ্ছে। অনেক টোটো চালক এমন ভাবে তাকে তাকিয়ে থাকে, আবার অনেক সময় ঘটনায় দেখেছি আমি সিরিয়ালে, হয়তো মানে কোনো ধর্ষণ করা বা এটা খারাপ কিছু চেষ্টা করে, কিংবা কেউ হয়তো টোটো অটো ঠিক মতো উঠতে পারছে না, নামতে পারছে না, সেটা দেখেও মানে ব্যঙ্গ বিদ্বেষ করে। এটা তো ঠিক না। অনেক আবার রাজনীতির দিকে চলে গেছে, রাজগত ভাবে যদি কোনো সমস্যা হয় এর মধ্যে দলের মধ্যে থেকেই অন্যায়, সেই দলের লোকই তাকে খুন করে। এগুলো ভাবে দেশকে অনেক রকম মানে নির্ণয় চলছে, যার জন্য এখন কোনো রকম কেউ কোনো ইনস্টিটিউট নিচ্ছে না, এগুলো নেওয়া উচিত। রাজনীতিগত ভাবে একই দলের মধ্যে থেকেই অনেকে একই দলের লোককে তারা খুন করে দিচ্ছে, এইভাবে চলছে আর কি। তবে অপরিণত বা পরিণত মেয়েরা রাস্তায় বেরোতে গেলে খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক ঠিক, এটার জন্যই বলছি। তাছাড়া তো কোনো বৃদ্ধ যারা যায় তারাও অনেক সমস্যায় পড়ে। নিরাপত্তার খুব অভাব হয়ে থাকছে দিন দিন পৃথিবীতে, সমাজে যা হচ্ছে। কতটা কি এটা বলা খুব মুশকিল। মানে আমরা কিছু মানে অভিভাবক থাকি যারা পরিণত চিন্তা আমরা ভাবি যেটা কি করা যায়, কি হবে, ভবিষ্যৎ কি হতে চলেছে, নিরাপত্তা নেই বেশিরভাগ মেয়েদের। এদেরও থাকে না অনেক সময় নিরাপত্তা। আপনার বাড়িতে সোমাদেবী, আপনার বাড়িতে কি জেনজি আছে কেউ যে এই সময়ের মধ্যে জন্মেছে? না না। আচ্ছা, হ্যাঁ আমার বাড়িতে হ্যাঁ এই সময় মধ্যে এরকম পরিবেশে হ্যাঁ অনেকেই তো, আমার মেয়ে আছে বা এরকম মানে পরিস্থিতি আছে তো, আমার মেয়ে আছে। আচ্ছা, আমার ফ্যামিলিতে লোকজন আছে।
বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সোমা সিঙ্গুর থেকে ফোন করেছিলেন। দেখুন, এই যে বলছেন না যে বোঝা যাচ্ছে না, মানে আমি বলছি যে এখানে দেখুন সবসময় তো রাজনীতির কথা, মানে আমরা যদি অ্যাভয়েড করে কথা বলি, আমি আসবো পরবর্তী ক্ষেত্রে, কারণ সব কিছুতে সবসময় রাজনীতি মিশিয়ে কথা বলতে ইচ্ছে করে না, কারণ সমাজের কিছু প্রতিদিনকার ঘটনা থাকে যেটা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের উপর ভীষণভাবে প্রভাব ফেলে, এবং সেটা রাজনীতির বাইরেও এমন অনেক কিছু ইস্যুস রয়েছে। তো আমি বলছি যে মানুষের, মানে আমি ধরুন আমার জেনারেশন, আমি যদি আরেকটা আমার আগের বা পরের জেনারেশনের সঙ্গে যদি কোপ আপ না করতে পারি, তাহলে সেখানে দেখতে হবে যে কেন পারছি না, সমস্যাটা কোথায়। আমি যদি এটার কারণে তার সঙ্গে বেশি কথা বলছি বা তাকে বেশি সময় দিচ্ছি বা তার ভাবনাটা বোঝার চেষ্টা করছি, তাহলে সেটা অপরাধ নয়। এখানেই বোধহয় ভুল হয়ে যাচ্ছে কোথাও, যে আমরা বন্ধুর মতো ভাবার চেষ্টা করছি না, আমরা শাসন করে ফেলছি। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি শুভশ্রী সিনহা বলছি, দিল্লি থেকে। বলুন। আমি সিনিয়র সিটিজেন। আচ্ছা। আর হ্যাঁ, আমি এডুকেশন লাইনে ছিলাম যখন আমি কর্মজগতে ছিলাম, এবং আমি প্রচুর স্টুডেন্টদের সঙ্গে ডিল করেছি যারা উড বি টিচার্স ছিল। আচ্ছা। একটা কথা আমার যেটা মনে হচ্ছে, এই যে এজটা জেন জি যাদেরকে বলা হচ্ছে এখন, এই এজটা আমরা সকলেই পার করে এসেছি, কিন্তু একসময় আমরাও এই স্টেজে ছিলাম, বা তারপরে আমাদের ছেলে মেয়েরাও ছিল। এখন আমার নাতি নাতনিরা এই স্টেজে এসেছে। আচ্ছা। আমার যেটা মনে হচ্ছে, এখন যেন অস্থিরতাটা একটু বেশি, এবং যেন আমাদের সময় অনেক জিনিস আমরা পাইনি বা ছিল না তখন। এখন অনেক কিছু ওদের হাতের কাছেও এসেছে এবং অনেক কিছু পাচ্ছে। তবে যেটা পাচ্ছে না সেটা হচ্ছে সঠিক গাইডেন্স এবং বড়দের সঙ্গ। একদম। বেশিরভাগেরই মানে অনেকেরই, বেশিরভাগ বলবো না, অনেকেরই বাবা মা দুজনাই কাজ করেন, করতে হয় বা করেন, কেন করবেন না। তো হতে পারে তারা হয়তো ছেলে মেয়েদেরকে সেই রকম সময় দিতে পারছেন না, বা তাদের অনেক সময় যে প্রবলেমটা হচ্ছে কোনো মানসিক প্রবলেম হতে পারে, স্কুল কলেজ থেকে হোক বা কোনো বন্ধু বান্ধবের থেকে হোক, বা প্রেমের প্রত্যাখ্যাত হয়েছে সেটাও হতে পারে, বা অন্য কোনো কারণ, পড়াশোনাতে হয়তো হঠাৎ তার দেখা যাচ্ছে ডাউনগ্রেড। তখন জেনারেলি হয় কি, বাবা মা তাদেরকে হয় শাসন করেন, না হয় তারা ভীষণ ডিপ্রেশনে চলে যান, এবং অন্যান্য ভাবে মানে ঠিক মতন হয়তো ডিল করতে পারছি না আমরা। সেই কারণে এদের মধ্যে অস্থিরতাটা যেন বেড়ে যাচ্ছে। একদম সঠিক গাইডেন্স, এবং আমরা মনে করি আগে আমাদের স্কুলে মরাল এডুকেশন একটা শেখানো হতো, পড়া হতো, কারিকুলামে ছিল। এবং আমরা যদি বাঙালি, বিশেষ করে বলছি বাঙালি অবাঙালি সকলেরই মধ্যে, আমরা যদি আমাদের মনীষীদের কথা, যেমন রবীন্দ্রনাথ আছেন, রামকৃষ্ণদেব আছেন, এদের কথা একটু বেশি করে প্রচার করি বা তাদের সঙ্গে আলোচনা করি, এবং সব থেকে বড় কথা আমরা তাদেরকে যদি সময় দিই, তাদেরকে বুঝতে হবে, তাদের সঙ্গে তাদের মতো করে কথা বলতে হবে, তাদের যেটাতে ইন্টারেস্ট আমরা সেটা নিয়ে কথা তুলি। যেমন আমি আমার নাতির সঙ্গে সবসময় কথা বলি, ওর ফুটবলে ইন্টারেস্ট, তো আমি ওইটা নিয়েই শুরু করি কথা। পড়াশোনা একদম শেষের দিকে আসে। তো তাদের ইন্টারেস্ট নিয়ে কথা বলুন, তাদের সঙ্গে সময় কাটান। সব থেকে বড় গাইডেন্স দিতে পারবেন বাবা মা। একদম। এবং বাড়িতে যদি আরো সিনিয়র কেউ থাকেন তারা। ঠিক শুভশ্রীদি, একদম মানে 100% সঠিক কথা আপনি বলেছেন, এবং আপনাকে এখানে সমর্থন করা উচিত প্রত্যেকে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান শুনছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন করেছিলেন শুভশ্রী সিনহা দিল্লি থেকে। এবং আমি এই কথাটাই বলছি যে এমন কোনো দর্শক বন্ধু যদি ফোন করেন যে আপনারা আপনার বাড়ির এই জেনজি সদস্যটির সঙ্গে কিভাবে আচরণ করছেন, কি কথা বলছেন, এবং এটাই হওয়া উচিত। উনি যেহেতু টিচারির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, উনি জানেন কিভাবে সমাজ গড়তে হয়, খুব স্বাভাবিক, সেটাই বোঝা গেল। তবে হ্যাঁ,
এবার এখানে রঞ্জন দার একটা রিয়াকশন আপনাদের কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম, বিশিষ্ট মনোবিদ। এখানে সমস্যাটা তৈরি হচ্ছে কোথায় বলুন তো, যে বাবা মারা বা যে সমাজ এই জেনজিকে সময় দিচ্ছে না, সেই জেনজিদের অন্য কেউ সময় দিয়ে ফেলছে। এই অন্য কেউ কারা? যারা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য ক্ষতিকারক। কারণ কাঁচা মাটির তাল, সেই তালটাকে দিয়ে যেমন খুশি মূর্তি গড়ে নেওয়া যায়, আর যদি মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে অপরাধ প্রবণতার প্রতি যদি নেশাগ্রস্ত করে ফেলা যায় এই জেনজিকে, তাহলে কি হতে পারে সেটা বাংলাদেশ আমাদের দেখিয়েছে। রঞ্জন ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া বিষয়ে দেখুন। ডার্ক স্টেটে আছেন, ডার্ক ওয়েবে কাজ করেন, ডিপ ফেক বা ডিপ স্টেটের যারা কর্ণধার, তারা কি করছেন যে এখন একটা অভ্যুত্থান ঘটাতে গেলে, যুদ্ধ ঘটাতে গেলে যে পরিমাণ খরচ লাগে, তার চেয়ে জেনজিকে তাতিয়ে তোলা খুব সহজ, এবং বিতর্কিত মন্তব্য করে বা কেউ একটা লিড করে এখন খুব তাড়াতাড়ি যে কোনো পোস্টকে ভাইরাল করে দেওয়া যায়, লাইক করে দেওয়া যায়। আমরা দেখতে পেয়েছি 500K 1000K লাইক হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে। তাহলে এর ফলে কি হচ্ছে, তাদেরকে ভুল পথে প্রচলিত করে অনেকে কিন্তু আমাদের দেশের যারা শত্রু আছে তারা কিন্তু একভাবে তাদের কিন্তু ব্রেন ওয়াশ করতে পারে। তাই মাইন্ড গেমের খেলায় আমাদের সতর্ক থাকতে হবে। জেনজিকে কোনো দেশের সরকার, কোনো রাজ্যের রাষ্ট্রপ্রধান অবজ্ঞা করতে পারেন না, কারণ এটা তাদের ফিউচার আমাদের দেশে। এবং জেনজির যে প্রভূত ক্ষমতা, সেটাকে আমরা যদি মেনে নিই এবং তাদেরকে সদর্থকভাবে প্রয়োগ করি, তাদের পালসটা বুঝি, কারণ আগামী দিনে এই জেনজি হতে চলেছে আমাদের দেশের মুখ্য ভোটার, এবং তাদের ভোট দ্বারাই কিন্তু দেশনায়ক, রাষ্ট্রনায়ক, রাজ্য নায়ক এরা কিন্তু স্থির হবে। তাই জেনজিকে আমাদের নার্চার করতে হবে। সিলিকন ভ্যালি কন্ট্রোল করতে গেলে আমাদের জেনজি, তার কোনো বিকল্প নেই। এবং এই জেনারেশন জেড কিন্তু এসেছে বেবি বুমার এবং মিলেনিয়াল জেনারেশন পার করে, অর্থাৎ জেন এক্স এবং জেন ওয়াই পার করে। আগামী দিনে এসে যাচ্ছে জেন আলফা, যারা 2012 থেকে 2024, এবং তারপরে আসছে জেন বিটা 2024-এর পরে। তাই প্রত্যেক ক্ষেত্রে ডারউইনের বিবর্তনবাদের মতো আমরা দেখতে পাবো এই মস্তিষ্কের বিভিন্ন অংশে স্নায়ু সংকেতের যে তারতম্য, এবং ডিফল্ট মোড নেটওয়ার্ক, অ্যাটেনশনাল নেটওয়ার্ক, সেন্ট্রাল এক্সিকিউটিভ নেটওয়ার্ক এবং স্যালিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই ব্রেন গেমে কিন্তু এই জেনজি প্রভাবিত করবে সারা বিশ্বের আগামী দিনের গতি প্রকৃতি কোন দিকে যাবে, রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে, এবং তাদের আন্দোলন কোন দিকে প্রবাহিত হবে, সংগঠিত হবে, এই সবটাই কিন্তু নিয়ন্ত্রণ করবে জেনজি। আমি একদম শুরুতেই বলছিলাম যে জেনজি এমন একটা সময় জন্মেছে যারা কিন্তু অনেক কিছুর এক্সপিরিয়েন্স করেছে, অনেক কিছুর এক্সপিরিয়েন্স করছে, হয়তো আগামী দিনে অনেক কিছুর এক্সপিরিয়েন্স করবে। ফলে এই জেনজিকে উপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাদের সময় দিতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের বোঝাতে হবে সঠিক কোনটা, বেঠিক কোনটা। তার একটা রূপরেখা এদের সঙ্গে আলোচনা না করলে এরা বুঝতে নাও পারতে পারে। যে ছবিগুলো ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, আমি ঠিক ভুল এই তত্ত্বেই ঢুকবো না, কিন্তু যেগুলো গোটা বিশ্ব জুড়ে যে ধরনের আন্দোলন চলছে, আমি শ্রীলঙ্কার কথা বলবো, নেপালের কথা বলবো, বাংলাদেশের কথা বলবো, ভারতেও হয়তো চেষ্টা হয়েছে, বা এই ভারতীয় উপমহাদেশের বাইরে গোটা বিশ্বে বিভিন্ন দেশে যুব সমাজ যেভাবে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আন্দোলন করছে, সেটা করতে পারে। তারা তাদের ন্যায়ের অধিকার, হয়তো তাদের জায়গা থেকে ন্যায়ের অধিকার ছিনিয়ে আনার লড়াই তারা করছে। কিন্তু এখানে কোনো অশুভ শক্তি ঢুকে পড়ছে না তো? সেটাও কিন্তু জেনজিকে যারা সময় দিচ্ছেন না তাদেরকে ভাবতে হবে। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু, কথা বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, শ্যামনগর থেকে, উত্তর স্টেশনে শ্যামনগর থেকে কৃষ্ণা গুহ বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমার বাড়িতে আছে, মানে জেনজি, মানে ওখানে অংশগ্রহণ করেনি, কিন্তু আমার ছেলে আছে 2006-এ জন্ম। অনেকটা ওরকম টাইপেরই মতন, খানিকটা মানে একটুখানি উদ্যত, মানে যেটা নিজে মনে করবে ঠিক ওটাই ঠিক, এরকম ব্যাপার। তারপরে বোঝাই যে এই এই করতে হবে, ও ঠিক এ করতে চায় না, ঠিক না। সারাদিন মোবাইল নিয়ে থাকতে পারলে যেন মনে হয় ওর জগতেও খুব ভালো আছে, এরকম ব্যাপার। আচ্ছা, এই মোবাইলে আসক্তি, আমি কৃষ্ণা দেবী আপনাকে জিজ্ঞাসা করি একটু, যে মোবাইলে আসক্তি বিষয়টা কি মানে গণ আসক্তিতে পরিণত হয়ে গিয়েছে এখন? আমি শুধু জেনজির কথা বলবো না, আমি আপনার আমার কথাও বলছি, যে এই যে মোবাইল ছাড়া আমাদের সময় কাটে না, এই আসক্তিটা কি এখন ভাইরাল? মানে এটা কতটা ক্ষতি করছে বলে আপনারা বা আপনি মনে করছেন কৃষ্ণা দেবী? না না, আমি তো মনে করি যে ফোন ঘাটাটা খুবই সত্যি। তাই না, আমি কেন বলছি এই কথাটা, আমি এই কথাটা কেন বলছি, ধরুন আমার বাড়িতে জেনজি বাচ্চা আছে,
সে তার মাকে দেখছে বা বাবাকে দেখছে, তারা সব সময় মোবাইলে আসক্ত, বা মোবাইলে তারা মোবাইল ছাড়া তাদের চলে না। তো সেই ছেলেটি বা মেয়েটি কি শিখবে, সেই জেনজি ছেলেটি বা মেয়েটি কি শিখবে? বা এই যে রঞ্জনদা বলছিলেন একটু আগে, এরপর আলফা বা তারপর বিটা যারা আসবে, এখন রাজারানীর গল্প বলার থেকে মারা প্রেফার করেন মোবাইলে কোনো একটা কার্টুন চালিয়ে দেওয়া, যাতে ছেলে মেয়েকে তাড়াতাড়ি খাওয়ানো যায়। এগুলো তো আমার আপনার খুব মানে প্রতিদিনকার প্রাত্যহিক অভিজ্ঞতার মধ্যে পড়ে। তো সেই মা বা সেই বাবা তারা যদি এই ধৈর্যটা দেখাতে না পারেন, যদি আজকে ঠাকুমার ঝুলি বাসি হয়ে যায়, তাহলে তো জেনজিরা এরকমই হবে। এটা তো আমাদের বুঝতে হবে যে আমরা কি চাই, আমরা কিভাবে মানুষ করতে চাই, তাই নয় কি? অবশ্যই। না, সবচেয়ে বড় কথা, আমি সেরকম মোবাইলে আসক্ত নই। আচ্ছা। আমি ওকে আবৃত্তির বই, মানে ও আবৃত্তি করতো আর কি, আচ্ছা। তা ছেড়েও দিয়েছে, মানে ওর মনে হচ্ছে ও করবে না, কিন্তু আবৃত্তিতে অনেক প্রাইজও এনেছে, করেওছে, এমনকি বইও, আমি আবৃত্তির বইও কিনে দিই যে এগুলো পড়, কিন্তু ইন্টারেস্টেড দেখায় না। মানে আমি কিন্তু ওর সামনে মোবাইল রাখি না সেরকম, সারাদিন কাজ করি, এটা সেটা করি, কিন্তু ওকে বোঝাতে পারছি না যে ফোনটা অতটা ঘাটাতে, মানে ও করে, ইংলিশে অনার্স নিয়ে পড়ছে, পড়ে না যে তা না, করছে, আচ্ছা। এগিয়ে গেছে অনেকটা, কিন্তু তবুও যেন মনে হয় মানে কেরিয়ারের দিক দিয়ে বা এই সমস্ত দিক দিয়ে যেন নট ইন্টারেস্টেড, ভাবে যে ওটা করতেই হবে, ওটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যে সামনে যেটা করে করে, কিন্তু সব ছেড়ে দেয়। যেমন খেলাধুলা করলো কিন্তু ছেড়ে দিল, মানে ক্রিকেট খুব ইন্টারেস্টেড, খেলা দেখেও, কিন্তু ছেড়ে দিল মাঝপথে। মানে এই নিয়ে আমি একটুখানি ওকে নিয়ে একটুখানি চিন্তা রয়েছে। স্বাভাবিক কথাই যে মা বাবাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক। অনেক ধন্যবাদ কৃষ্ণাদি আপনাকে ফোন করার জন্য। মা বাবাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি আবার বলছি যে আমরা কিভাবে বীজ বপন করছি, কতটা জল দিচ্ছি, কতটা রোদ দরকার, এগুলো আমরা বুঝবো। এবার এইটা যদি কোথাও একটা গন্ডগোল হয়ে যায়, মানে ধরুন রোদের জায়গায় জল পড়ে গেল, জলের জায়গায় বেশিক্ষণ রোদে থাকলো সেই চারা গাছটা, তাহলে কিন্তু যখন সে বড় হয়ে উঠবে তখন এই কিছু সমস্যা নিয়েই সে বড় হবে, কিছু সমস্যা নিয়েই সে সমাজে প্রতিষ্ঠিত হতে চাইবে, এবং সেখানেই আরও অনেক রকমের সমস্যা হয়তো তাকে ঘিরে ধরবে। জেনজিদের সমস্যা আলোচনা করার জন্য আজকে আমি এই অনুষ্ঠান করছি না। আমি বলছি যে জেনজিরা যদি আমাদের থেকে আলাদা হন, অনেকে বলতে পারেন জেনজিদের পরিবারের প্রতি মন নেই, তারা মা বাবার সঙ্গে যতটা অ্যাটাচ থাকতে চায় বা অ্যাটাচ থাকে, তার থেকে অনেক বেশি অ্যাটাচ থাকে বহির্বিশ্বের সঙ্গে। আমি এখানে দোষ ধরার জন্য আজকের অনুষ্ঠান করছি না, জেনজিদের একা কাঠগড়ায় তুলে দেব, আমাদের কোনো দোষ নেই, আমি সে কথা বলছি না। আমি বলছি যদি আমরা দোষ হিসেবে কোনো 1997 থেকে 2012 মধ্যে জন্মানো কোনো ছেলে বা মেয়ের দোষ হিসেবে যদি কোনো বিষয়কে আইডেন্টিফাই করি, তাহলে আমরা সেটা মেরামতির জন্য কি করছি। আমি যদি ভাবি যে আমি পড়াশোনায় ফাঁকি দিয়ে ফুটবল খেলেছি, আমি পড়াশোনায় ফাঁকি দিয়ে ক্রিকেট খেলেছি, আমি পড়াশোনায় ফাঁকি দিয়েছি এবং ফাঁকি দিয়ে এমন কিছু কাজ করেছি যে কারণে আজকে আমাকে আফসোস করতে হচ্ছে, আমি সেটাকে কিভাবে আমার পরের প্রজন্মের মধ্যে ইনজেক্ট করতে পেরেছি? আমি কি ইনজেক্ট করতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি যে আমি যদি পড়াশোনা না করে এই কাজগুলো করি তাহলে আমার আজকে এই সমস্যাটা হয়েছে? নাকি আমি শুধু এই কথাই বলে গেছি যে পড়াশোনা করছিস না তো দেখ কি হয়, কি হয়, কেন পড়াশোনা করার প্রয়োজন আছে, বা আমি ছেড়ে দিলাম একটা মিনিমাম এডুকেশন পাওয়ার পরে সে যদি অন্য কোনো সেক্টরে যেতে চায় তাহলে কি আমি তাকে বাধা দিচ্ছি? আমি কি সেই রকম বাবা মা, বা আমি কি সেই রকম পরিবারের মাথা যে মাথা সব সময় এটা ডিসাইড করে দিচ্ছে যে আমার পরের প্রজন্ম কি করবে? যদি এখানে ডিসিশনের বিষয় চলে আসে, সাজেশনের বদলে যদি ডিসিশনের জায়গা চলে আসে, তাহলে তো ডলুলু ইজ দ্য অনলি সলুলু হবেই। তাহলে তো জেনজিদের ব্রেড কাম্বিং বা এই ধরনের যে কথাগুলো, বেঞ্চিং, যেগুলো তারা ব্যবহার করে, সেগুলো তো আমাদের শুনতে হবেই। সিচুয়েশনশিপ, এই যেটা কিছুক্ষণ আগে রঞ্জনদা বলছিলেন, সিচুয়েশনশিপে থাকবে তো হবেই, কারণ আমরা তৈরি করতে পারছি না আমার পরের জেনারেশনকে। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু, নমস্কার, কে বলছেন? বলছি কসবা থেকে। আমি আপনাদের প্রোগ্রামটা প্রত্যেক দিন দেখি সিটিভির। ধন্যবাদ। এবং আমি 70 বছরের বয়স আমাদের ছোটবেলাটা যেভাবে আমরা, আমার 5 বছর বয়সে আমার বাবা মারা গেছে, আমরা যেভাবে 3 বোন মানুষ হয়েছি, মাকে ভয় পেয়ে
এখন আমার যা চোখে দেখছি যে যে জিনিসগুলো যে এই যে মোবাইল নেওয়া বাচ্চাদের দেয়া না, আমার চোখের ওপর অসহ্য লাগছে। যে খেতে চাইছেন, হাতে মোবাইল দিল, সেটাকে ঘাঁটছে, ঘাঁটতে ঘাঁটতে কি এত অ্যাট্রাকশন বেশি হয়ে যাচ্ছে, যার জন্য তখন আর একটু শাসনের দরকার। আমরা এখন যা দেখছি, শাসন বলে কোনো বস্তু নেই, যা বলছে তাই, যা করতে ইচ্ছে করতে তাই। সেটা তো করলে মাকে তো সবসময়, বাবা কিছু করবে না, কিন্তু মাকে তো সময় দিতে হবে, আর সময় মাকেই দিতে হবে। তা নাহলে অসম্ভব, এখনকার দিন ছেলে মেয়েকে মানুষ করা অসম্ভব। যে আমাদের দিন ছিল আলাদা, আমরা ভয় পেতাম, আমাদের একটা শরীরে ভয় ছিল। এখন ছেলে মেয়েদের ভয় নেই, যা খুশি তাই করছে। আর মোবাইল তো এখন একটা মানে জলভাত হয়ে গেছে, মোবাইল ছাড়া তো ভাবতেই পারে না কোনো ছেলে মেয়ে। আর বড়দের কথা তো ছেড়ে দাও, আমাদের বাড়িতে আমরা কেউ, আমার ছেলেও চাকরি করে, সরকার, আমরা কেউ অত মোবাইল ঘাটে না। আমি যে একা থাকি সারাদিন, আমি হেলথ ডিপার্টমেন্টে ছিলাম, আমি রিটায়ার করেছি, কিন্তু আমরা এরকম এখনো ভাবতে পারি না যে দিন রাত্রি মোবাইল ঘাটবো। এমনকি এমন আনসোশাল আমি লোকের বাড়ি গেছি, যে গেছি সে মোবাইল রেখে যাচ্ছে, কথা আর বলে না। তো এইটা কিন্তু সম্পূর্ণ বাড়ির ওপর নির্ভর করছে এবং ছেলে মেয়েদের সম্পূর্ণ মার ওপর নির্ভর করছে, আমি যেটুকুনি আমার বিদ্যাতে বলে। অনেক ধন্যবাদ আপনাকেও। এক একজনের এক এক রকম মত আমরা এই অনুষ্ঠানটা শুনতে পাচ্ছি। তবে এখনো অবধি আমার সেরা যার কথা লাগলো তিনি দিল্লির ওই দিদি যিনি ফোন করেছিলেন। দেখুন, আমি আবার বলছি যে দোষারোপ করে দেওয়াটা কিন্তু সমাধান নয়। ডেফিনেটলি যে শেষ যে দর্শক বন্ধু ফোন করেছেন, এটা স্বাভাবিক যে মা মানে শিশুকে গঠনের ক্ষেত্রে শিশুর একদম শুরু থেকে শুরুটা মায়ের হাতেই হয়। মায়ের শিক্ষায় শিশু শিক্ষিত হয়, পরপর তার যে শিশু থেকে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন ইত্যাদি আসে। কিন্তু আবার বলবো যে শুধু এখানে মাকেও দায়ী করে, মানে আমি বলছি যে একটা পরিবার, একটা বাঁধন যদি থাকে, এখন তো দেখুন সবটাই বেশিরভাগটাই নিউক্লিয়ার ফ্যামিলি, তো যদি একটা বাঁধন থাকে, যদি মা বাবারও মাথার উপরে দাদু ঠাকুমা থাকে, তাহলে এত এই যে জটিলতাগুলোর কথা আমি বলছি, তাহলে হয়তো খানিকটা কম হয়। খানিকটা, আমি বলছি না যে কোনো সমস্যা নেই বা কোনো জটিলতা নেই এই ধরনের ফ্যামিলিতে, কিন্তু জেন জিকে দোষারোপ করা, জেন আলফাকে দোষারোপ করা, জেন বিটাকে দোষারোপ করা, সেইটা চট করে ফেলাটা সঠিক নয়। আমরা একটু ভাবি যে আমরা কি করতে পারি, আমরা কি ওদের বন্ধু হয়ে উঠতে পারি। যদি বন্ধু হয়ে উঠতে পারি, তাহলে যেগুলো আপনারা সমস্যা হিসেবে আইডেন্টিফাই করছেন, দেখবেন সেগুলো জলভাত হয়ে গেছে। আজকে সময় শেষ, লাঞ্চ বক্স এখানেই শেষ করবো। অন্যান্য সব কিছুর জন্য আপনার চোখ থাকুক সিটিভিএনে।